সুপ্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাসে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। চীন বাংলাদেশ সম্পর্ক বরাবরই আলোচনায় ছিল। অর্থনৈতিক সহযোগিতা থেকে শুরু করে ভূ রাজনৈতিক কৌশলগত সম্পর্ক, সব ক্ষেত্রেই চীন এখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। চলতি বছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন করছে। আজ আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আমাদের আলোচনার অতিথির সঙ্গে আমার সঙ্গে আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল। জনাব পাভেল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রথমেই জানতে চাচ্ছি, এবছর চীন বাংলাদেশ সম্পর্কের সুবর্ণ জয়ন্তী। চীন বাংলাদেশ সম্পর্কের বর্তমান এবং এই সম্পর্কের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন? আমরা একটা খুবই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হয়েছে এবং সেটার সাথে যে নামটি বাংলাদেশের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণভাবে আসে তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1975 সালে উনি একটা বিশেষ ক্রান্তি লগ্নে দেশের দায়িত্বভার তার কাছে এসেছিল, আমরা সবাই জানি। এবং সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টাকে আমরা সম্প্রতি চীনে যে সফরের সুযোগ হয়েছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমরা চীনের কমিউনিস্ট পার্টি অফ চীনের আমন্ত্রণে সে দেশে গেছিলাম। আমরাও দেখেছি যে তারা খুবই গুরুত্বের সাথে সম্মানের সাথে আমাদের এই কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীকে তারা সম্মান জানিয়ে তারা উদযাপন করছে এবং সেখানে খুবই অবশ্যম্ভাবীভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের নাম আসছে। যেখানে আমরা 1974 সালের দুর্ভিক্ষের বাংলাদেশ দেখেছিলাম এবং সত্যিকার অর্থে আমাদের বিশ্ব অঙ্গনে আমাদের বন্ধুত্বের জায়গাটি খুব বেশি সীমিত ছিল। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথমবারের মতো চীনের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের কাজটি শুরু করেন। এই সম্পর্ক প্রথমবারের মতো আমরা লক্ষ্য করেছি যে কূটনৈতিক সম্পর্কের সাথে একটা অর্থনৈতিক সম্পর্ক জড়িয়ে যায় এবং সেটা প্রথমে উনি উদ্ঘাটিত করেছিলেন এবং সেই যোগসূত্রের আলোকে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক উন্নয়ন শুরু হয়েছিল আমাদের কৃষি বিপ্লবের মধ্য দিয়ে। খাল খাটার মধ্য দিয়ে উনি যেরকম পানি সংরক্ষণের চেষ্টা করেছিলেন, শুষ্ক মৌসুমে পানি সেচের যে ব্যবস্থা করেছিলেন, তার সাথে যে আমরা জানি যে লো লিফ পাম্প, যেগুলোর মাধ্যমে খুবই নিম্ন স্তর থেকে যে ভূগর্ভস্থ পানি তোলার একটা ব্যাপার ছিল সেটা দিয়ে, এবং একই সাথে উন্নত কৃষি প্রযুক্তি, যেটা বাংলাদেশের জন্য অত্যাবশ্যকীয় একটা জিনিস ছিল। কারণ 74 সালে আমরা দুর্ভিক্ষ দেখেছিলাম, সেই বাংলাদেশ কিন্তু 77 সালের ভেতরেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। সেটি ছিল আমাদের সেই যাত্রাপথের শুরু। এরপর চীন বাংলাদেশের সাথে তার সম্পর্কের গভীরতাকে বিভিন্ন পর্যায়ে বহুমাত্রিকতার জায়গায় নিয়েছে। বাংলাদেশ চীন মৈত্রী সেতু তৈরি হয়েছে একাধিক, এবং সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যোগাযোগের যোগসূত্র তৈরি করার ক্ষেত্রে খুবই চমৎকার ভূমিকা রেখেছে। এরপরে অনেকগুলো প্রকল্প হয়েছে চীনের অর্থায়নে। আমরা পদ্মা সেতু হতে দেখেছি চীনের সেক্ষেত্রে অংশগ্রহণ ছিল, এবং বহুমুখী পদ্মা সেতুর যে রেল সেতু এবং সড়ক সেতু উভয়ের ক্ষেত্রে চীনের প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তার জায়গা ছিল। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ হিসেবে কর্ণফুলী টানেল, সেখানেও তারা অর্থায়ন করেছিল। মোট কথা, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে চীনের বাংলাদেশের সাথে যে সম্পর্কটি, সেটি প্রশ্নাতীতভাবে বন্ধুত্বপূর্ণ, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আমাদের উন্নয়ন অংশীদার হিসেবে চীন বরাবরই দায়িত্বশীল ছিল, এবং আমরা আশা করব যে আগামী দিনে এই সম্পর্কের গভীরতা এবং ক্ষেত্র আরও বেশি বিস্তৃত হবে। ধন্যবাদ জনাব পাভেল। আপনি যেটা বলছিলেন যে কৃষি ক্ষেত্রে চীনের যে অবদানগুলো, এবং আমরা বর্তমানে এআই বা প্রযুক্তিগত জায়গাগুলো থেকে চীন অনেক দূরে এগিয়ে গেছে। চীনের কৃষি প্রযুক্তিতে একটা বিপ্লব সাধন করে ফেলেছে। আমরা এই জাতীয় প্রযুক্তিগত রূপান্তর বা ট্রান্সফারগুলোকে এই দেশে কীভাবে কাজে লাগাতে পারি? আমরা জানি যে খুবই আধুনিকতম শুধু নয়, হাইটেক যে এগ্রিকালচারাল যে সেক্টরগুলো রয়েছে, সেখানে চীনের অসম্ভব রকম ব্যুৎপত্তিগত উৎকর্ষতা তৈরি হয়েছে সাম্প্রতিককালে, এবং সেটার ফলভোগ আমরা করতে চাই। কিন্তু এর সাথে আমরা এটাও শুধু খেয়াল রাখার চেষ্টা করেছি যে যেন এটা এমন না হয় যে আমরা তাদের উপর প্রযুক্তি নির্ভর হয়ে পড়ি, সেটার একটা বিষয় রয়েছে। আমরা সেই জায়গায় উচ্চ ফলনশীল যে প্রযুক্তিগুলো যেটা আছে, আমরা সেগুলোকে নেওয়ার চেষ্টা করব, এবং জেনেটিক ট্রান্সফরমেশনের মাধ্যমে কিভাবে অল্প জায়গাতে অধিকতর ফসল উৎপন্ন করা সম্ভব, এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার বা আমরা প্রাকৃতিক যে সমস্ত উপাদানের মাধ্যমে আমাদের প্রকৃতিগত ভারসাম্য রাখা, আমাদের জমির উর্বরতা শক্তিকে অক্ষুণ্ণ রেখে কিভাবে সেটার উন্নয়ন করা যায়, এই ব্যাপারে চীনের সাথে আমরা আমাদের আগামী দিনে আমাদের সম্ভাবনার একটা দিগন্ত আমরা উন্মোচন করতে চাই। এর পাশে শিল্পের এক জায়গাতে যে বিষয়টি আমরা অগ্রাধিকারে রাখতে চাই, সেটা হলো যে সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে চীনে তাদের ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, শিল্পগুলো রয়েছে যেগুলো, সেগুলো
কোনো কোনো ক্ষেত্রে তারা রিলোকেট করছে, অর্থাৎ চীনের বাইরে সেই শিল্পকে স্থানান্তরিত করছে, সেখানে শ্রমের মূল্য বৃদ্ধিজনিত কারণে। তো সেক্ষেত্রে আমরা আশা করি যে এই সুবিধাটা বাংলাদেশ পেতে পারে। ফলে বাংলাদেশে যদি সেরকম প্রযুক্তিগত শিল্পের উন্নয়ন হয়, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে। এর পাশে রয়েছে যেটা মাইক্রো চিপস তৈরি করার যে জিনিসগুলো রয়েছে, যেগুলো আমরা বলি যে আগামী দিনের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত, অথবা দৈনন্দিন জীবনের সাথে কম্পিউটার আমাদের অত্যাবশ্যকীয় একটা উপকরণে পরিণত হয়েছে। ফলে সেগুলোকে সচল রাখবার জন্য, সেগুলোকে আরও আধুনিকায়নের জন্য মাইক্রোচিপস প্রযুক্তি এটির সাথে আমাদের সম্পর্কিত থাকতে হবে, এবং সেগুলো শিল্প এখানে স্থাপন করার সুযোগ রয়েছে কিনা সেটা একটা দেখার জায়গা হতে পারে। আমরা শিল্প ক্ষেত্রে ভারী শিল্পের যে সম্ভাবনা রয়েছে, আমাদের বস্ত্র শিল্পের ক্ষেত্রেও অনেক বেশ কিছু অগ্রগতির জায়গা আছে। কারণ আমরা এখনও পর্যন্ত দেখি যে আমাদের যে রপ্তানিমুখী যে গার্মেন্টস শিল্পটি রয়েছে, সেখানে আমাদের ব্যাক টু ব্যাক এলসিতে আমাদের অনেক টাকা বাইরে দিয়ে দিতে হয়, এবং তার পিছনে মূল জায়গাটি হচ্ছে আমাদের কাপড়, সুতা বা অন্যান্য যে সমস্ত বস্ত্রশিল্প সংক্রান্ত যে সমস্ত অন্যান্য উপকরণগুলো যেটা আছে, সেগুলো আমরা অনেকগুলো তৈরি করতে পারি না এখনো পর্যন্ত, বা পর্যাপ্ত পরিমাণে হয় না। সেই শিল্প সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে বোধহয় আমরা আগামী দিনের শিল্পের ক্ষেত্রগুলোকে আরও উন্মোচন করতে পারি। ধন্যবাদ ডক্টর পাভেল। আমরা আরও আলোচনা করব, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। এ পর্যায়ে আবারও চলে যাচ্ছে আলোচনায়। জনাব পাভেল, একটা দেশের উন্নয়ন অগ্রগতির জন্য বিনিয়োগ বা বিদেশি বিনিয়োগ এফডিআই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনার রাজনৈতিক দল যদি নেতৃত্বে আসে, সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে কী ধরনের কৌশল আপনারা নেবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার জন্মলগ্ন থেকেই কিন্তু এই বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করার পথ অনুসন্ধান করেছে এবং সফল হয়েছে। আমরা যে সমস্ত রপ্তানি প্রক্রিয়া জোনগুলো যেটা দেখি, এক্সপোর্ট প্রসেসিং জোন যেগুলো হয়েছে আর কি, সেগুলো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের কিন্তু উদ্যোগ। এবং তার পরবর্তী পর্যায়ে আমরা বিভিন্ন জায়গাতে কিন্তু শিল্প পার্ক সেটিও কিন্তু তৈরি হয়েছে পরবর্তী সময় বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে চীনের সাথে এই সম্পর্ক উন্নয়নের জায়গাটি আমাদের কিন্তু অত্যন্ত একটা আশাব্যঞ্জক একটা জায়গা, সম্ভাবনাময় একটা ক্ষেত্র। যেহেতু প্রযুক্তির দিক দিয়ে চীনের সমকক্ষ এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই নেই, এ কথা বললে বোধহয় খুব একটা বেশি ভুল বলা হবে না। তো ফলে আমাদের খুবই নিকটতম প্রতিবেশী হওয়ার সূত্রে তাদের সাথে এই যোগাযোগের সুযোগটা নিয়ে আমরা কিন্তু আমাদের দেশে এই কাজটি করতে পারি, এবং সেটা নিশ্চয়ই আমরা করব। এবং সেটা এমন না যে শুধু সেটা চীনের সাথেও হবে। আমরা একটি উন্মুক্তভাবে চাইবো যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই সমস্ত যে সরাসরি বৈদেশিক বিনিয়োগ যেটা হয়, সেই সুযোগটি আমরা সার্বিকভাবে বিশ্বজনীনভাবে আমরা নিতে চাই। বাংলাদেশে অপার সম্ভাবনার জায়গা হচ্ছে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি। তো ব্লু ইকোনমির আসলে এই সম্পদ, এই অপার যেই সম্পদের একটা ভান্ডার পড়ে আছে, এটাকে আমরা পুরোপুরি যদি কাজে লাগাতে পারি, আমাদের অর্থনীতির একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। তো এই সম্ভাবনাকে কিভাবে কাজে লাগানোর কথা ভাবছে আপনারা? এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এরকম পরাশক্তি চীনের মতো দেশগুলো কিভাবে কাজ করতে পারে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। সীমানার ক্ষেত্রে শুধুমাত্র ভূখণ্ডই সীমানা নয়, আমাদের অপার সুনীল সাগর সেটাও যে আমাদের সীমানার একটা অংশ, এবং সেটা আমাদের মূল ভূখণ্ডের প্রায় কাছাকাছি পরিমাণে কিন্তু আমাদের সমুদ্র এলাকায় যে আমাদের যে সীমানাটি রয়েছে। দুঃখজনক হলেও সত্যি যে আমরা কিন্তু এটার কিন্তু সদ্ব্যবহার কিছুই করতে পারি না এখনো পর্যন্ত। কোনো কোনো জায়গাতে শুধুমাত্র আমরা যেখান থেকে তেল বা গ্যাস আহরণের জন্য আমরা কিছু ব্লক শুধু নির্ধারণ করেছিলাম, কিন্তু কোনো একটা ব্লককে কিন্তু আমরা কার্যকরীভাবে আমরা আমাদের জ্বালানি খাতের সাথে সম্পর্কিত করতে চাইনি, অথবা আমাদের যেটা এনার্জি রিজার্ভের সাথে কিন্তু তার কোনো সম্পৃক্তি তৈরি হয়নি। ফলে আমাদের কিন্তু এনার্জির ক্ষেত্রে যে জৈবাশ্ম তেল যেটা আমাদেরকে আমদানি করতে হয়, ফসিল ফুয়েল, তার বিপরীতে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, সেটা কিন্তু আগামী দিনে এর মাত্রা বা এর ব্যবহারের প্রয়োজন যখন আরও বাড়বে, সেটা হয়তো আমরা সেটা পূরণ করতে পারবো কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন হিসেবে আসবে। তো ফলে এই জায়গা থেকে প্রথমে আমাদের তেল বা গ্যাস উত্তোলনের সুযোগটা নেওয়া দরকার। সেক্ষেত্রে প্রথম অগ্রাধিকার আমাদের থাকবে যারা আমাদের সাথে সহায়ক, আমাদের যে সমস্ত অংশীদারিত্বের জায়গাতে আমাদের জন্য যেটা লাভজনক হবে, এরকম অংশীদারিত্বের ব্যাপারটিতে আমরা আশা করব যে চীনের পক্ষ থেকে সে উদ্যোগটা থাকবে। এর পাশে রয়েছে আমরা এই জায়গাতে মৎস্য আহরণের ক্ষেত্রটি কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করিনি। এখানে অপার মৎস্য সম্ভাবনা রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে যদি আমরা
মানে শুধুমাত্র আমাদের নিজস্ব আভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশেও এটার একটা বিরাট বড় একটা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এর পাশে আর একটা রয়েছে, আমরা যদি জাহাজ শিল্প তৈরি করার একটা জায়গা রয়েছে বাংলাদেশের। জাহাজ শিল্পের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতাটা কিন্তু অনেকে আমরা ঠিক উপলব্ধি করতে চাই না, কিন্তু এই জাহাজ শিল্প নির্মাণের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু বিশ্বের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা নিতে পারে। এবং সেটাকে কাজে লাগানোর জন্য এবং আমাদের দেশের যে শিল্প বা আমাদের উন্নয়ন বা অবকাঠামো উন্নয়নের জন্য যে পরিমাণ ইস্পাতের প্রয়োজন, সেটার জন্য কিন্তু যে সমস্ত আমরা শিপ ব্রেকিং যে সমস্ত কাঠামো রয়েছে বা অবকাঠামো যেটা শুধুমাত্র সীতাকুণ্ড ভিত্তিক জায়গাতে রয়েছে, সেটা কিন্তু আমরা আমাদের দক্ষিণাঞ্চলের উপকূলেও কিন্তু এটা সম্প্রসারিত হতে করতে পারবো। তবে সব কিছুর ঊর্ধ্বে থাকবে একটা বিবেচনা, আমাদের পরিবেশ যেন সুরক্ষা পায়। এবং আমার মনে হয় যে এক্ষেত্রেও চীনের অভিজ্ঞতাগুলোকে আমরা কাজে লাগাতে পারবো। ধন্যবাদ জনাব পাভেল। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের, আপনি জানেন যে মেডিকেল ট্যুরিজমের এক ধরনের ঘাটতির মধ্যে রয়েছে, যে জায়গা থেকে চীন সরকার এগিয়ে এসেছে এবং কুনমিংয়ের 4টা ডেডিকেটেড হসপিটালকে বাংলাদেশি রোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনি নিজেও পেশায় একজন ডক্টর, এই জায়গাটাতে আর কিভাবে কাজ করা যায় বলে আপনি মনে করছেন? এখানে কুনমিংয়ের হাসপাতাল নিশ্চয়ই একটা উৎসাহব্যঞ্জক একটা জায়গা বাংলাদেশের যারা বিদেশে যারা চিকিৎসা প্রার্থী হতে চান তাদের জন্য। কিন্তু আমরা বিষয়টাকে একটু অন্যভাবে দেখি সবসময়। সেটা হচ্ছে যে এটা যেন শুধুমাত্র একপাক্ষিক ব্যাপারটা না থাকে যে আমাদের এখান থেকে রোগীরা শুধুমাত্র চিকিৎসা নেওয়ার জন্য কুনমিংয়ে গেলেন। আমরা কিন্তু তাদের সাথে এই সম্প্রতি সফরে কিন্তু এটা বলেছি যে প্রযুক্তি হস্তান্তর কিভাবে হতে পারে, কারণ আমাদের রোগীরা সারা জীবন ক্রমাগতভাবে বিদেশে গিয়ে চিকিৎসা নেবেন, এটা চীনারাও খুব একটা বেশি পছন্দ করছে না। তারাও চাই যে আমাদের এক্ষেত্রে যেন স্বনির্ভরতা তৈরি হয়, সেজন্য প্রযুক্তি হস্তান্তরের একটা বিষয় রয়েছে। এবং তারা তাদের যে সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন যে জায়গাগুলোতে আমাদের ঘাটতির জায়গা আছে, যেমন আমাদের ট্রান্সপ্লান্ট সার্জারি বা অঙ্গ প্রতিস্থাপন সার্জারিতে কিছু ঘাটতি আমাদের এখনও আছে, বিশেষ করে লিভার বা অগ্নাশয় কিংবা জরায়ু, এই ধরনের ট্রান্সপ্লান্টের অগ্রগতি আমরা কিন্তু সে অর্থে তেমন আমাদের দেশে কিন্তু দেখিনি। আরও রয়েছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, আর একটা অন্যতম চিকিৎসা যেটা বিশেষ কিছু কিছু জায়গাতে চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এর পাশেও চীনারা আমাদের সম্প্রতি আমরা জানি যে দেশের উত্তরাঞ্চলে তারা 1000 বেডের একটি শয্যার একটি হাসপাতাল তৈরি করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এবং সেটা তারা বাস্তবায়ন করবে এরকম তাদের প্রত্যয় রয়েছে। তো ফলে সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা এই প্রযুক্তি হস্তান্তরের মধ্য দিয়ে স্বাস্থ্য বা শিক্ষার অন্যান্য জায়গাগুলো আছে, প্রযুক্তি এবং কৃষি, সেই জায়গাতে আমাদের স্বনির্ভর হওয়ার সুযোগ রয়েছে। ধন্যবাদ জনাব পাভেল। আপনারা কিছুদিন আগেই চীন সফর করে এসেছেন, আপনি চীনের ভ্রমণটাকে বা চীনকে কিভাবে দেখলেন? আপনার দেখা চীনের বিশ্লেষণটা আমরা জানতে চাচ্ছি। পরিচ্ছন্ন একটি শহর, যেখানে কোনো রকম পরিবেশগত কোনো রকম বিচ্যুতি নেই। পরিবহনের ক্ষেত্রে এমন একটা রেল যোগাযোগ রয়েছে যেখানে সেই ট্রেনটি প্রতি ঘন্টায় 350 কিলোমিটার বেগে যেতে পারে এবং তাতে চীনের মতন একটা বিশাল দেশ কিন্তু স্বল্প সময়ের দূরত্বে কিন্তু একটা দেশ আরেকটা দেশের কাছে এসে গেছে। এবং প্রযুক্তির এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তাদের উৎকর্ষতা নেই। বেজিংয়ে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে সেই শহরটি পরিপূর্ণভাবে যানজট মুক্ত একটি শহর, খুব কম যানজট রয়েছে। আর একটা জিনিস রয়েছে ওখানে কম্পোজিট লিভিং, অর্থাৎ তারা একটা জায়গাতে পরিকল্পিতভাবে বসবাস করে। বেজিংয়ে কোনো ব্যক্তিগত বাস ভবন বলে কিছু নেই। এর পাশাপাশি আমরা যেটা দেখেছি, যারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যাপকভাবে তারা ব্যবহার করছে। তারা এখন যে সমস্ত তাদের যানবাহন তৈরি হচ্ছে তার বেশিরভাগই তারা বিদ্যুৎ চালিত যানবাহন এবং এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত, অর্থাৎ সেগুলো নিজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সেখানে কোনো চালকের প্রয়োজন হয় না। তারা মনোরেল পদ্ধতি ব্যবহার করছে বিভিন্ন শহরগুলোতে। সেখানে সাংহাইতে ম্যাগলিভ, এটা আমরা জানি যে ম্যাগনেটিক ট্রেন রয়েছে, যেটা বিশ্বের সবচেয়ে দ্রুতগামী রেল যোগাযোগের মাধ্যম। এছাড়া চীনের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সকল দিক দিয়ে, তাদের ঐতিহ্যগত যে জায়গাগুলো রয়েছে সেটাও একটা অসাধারণ একটা ব্যাপার। চীনের প্রাচীর একটা দেখবার জায়গা, অর্থাৎ উত্তর দক্ষিণ সব কিছু মিলে আমার মনে হয় যে ভ্রমণের জন্য, শিখবার জন্য, জানবার জন্য এবং আগামী দিনের পৃথিবী কেমন হতে যাচ্ছে এটা বুঝবার জন্য চীনের চাইতে শ্রেষ্ঠ গন্তব্য বোধহয় এখন আর কোথাও নেই। ধন্যবাদ ডক্টর পাভেল। আমরা আরও আলোচনা করব, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। এ পর্যায়ে আবারও চলে যাচ্ছে আলোচনায় জনাব পাভেল। বাংলাদেশের সঙ্গে চীনের কালচারাল এক্সচেঞ্জ বলেন বা শিক্ষার এক্সচেঞ্জ বলেন, এই জায়গাগুলোকে আসলে কিভাবে আরও বিস্তৃত করা যায়? এটা অনেক আগে থেকে ছিল। আমরা বাংলাদেশে কিন্তু চীনা কালচারাল টিমকে আসতে দেখতাম, চীনের সার্কাস দল যেটা ছিল তারা বাংলাদেশে আসতেন, এবং আমরা তো দেখেছি তাদের এই প্রযুক্তিগত উৎকর্ষতা কোন পর্যায়ে। তারা ড্রোন দিয়ে আকাশে যে পরিমাণে লেজার শো করে যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের মধ্য দিয়ে তারা যে জিনিসগুলোকে দেখাতে পেরেছে, সেই জায়গাগুলোকে এবং তার সাথে সাথে তাদের যে অ্যাক্রোব্যাটিক্স যেগুলো রয়েছে, সেটা একটা মানুষের জন্য বিস্ময় তৈরি করবার মতন তাদের শারীরিক যে সমস্ত কসরতগুলো তারা দেখাতে পারেন। তো আমার মনে হয় যে তারা অলিম্পিকে একসময় তারা অংশ নিত না, আমরা এটা জানি, কিন্তু এখন মডার্ন অলিম্পিকে চীনের স্থান কিন্তু প্রথম 3টি বিশ্ব শ্রেষ্ঠ দেশের মধ্যে চীন তার জায়গা করে নিয়েছে। ফলে তার উন্নতি কিন্তু বলবো না আমরা যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ রয়েছে। ফলে আমরা কিন্তু এই যে সমস্ত সাংস্কৃতিক ক্ষেত্রগুলোতে আছে, এমনকি আমার ক্রীড়া ক্ষেত্র রয়েছে, এই জায়গাগুলোতে তাদের সাথে যদি আমাদের বিনিময় প্রোগ্রামগুলোকে আমরা আরও যথার্থভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের যে স্পোর্টস সেকশন যেটা বলছি আমরা, ক্রীড়া জগৎ এবং আমাদের সাংস্কৃতিক জগৎ, উভয় ক্ষেত্রে কিন্তু আমরা দৃশ্যমান পরিবর্তন, উন্নতি দেখতে পাবো। ডক্টর পাভেল, পদ্মা সেতু বা কর্ণফুলী টানেলের মতো বড় বড় প্রজেক্টগুলো চীন সরকার করেছে, এবং বর্তমানে চীনের অনেকগুলো প্রকল্প চলমান আছে, এবং ভবিষ্যতে আরও বড় বড় মেগা কিছু প্রজেক্ট অলরেডি শুরু হচ্ছে। আমরা যেটা জানি যে তিস্তা প্রজেক্ট শুরু হচ্ছে 2026 জানুয়ারি থেকে। এটা মহাপরিকল্পনা। তো যদি বিএনপি ক্ষমতায় আসে বা বিএনপি নেতৃত্বে আসে, এই প্রজেক্টগুলো বা এই উন্নয়নশীল প্রকল্পগুলোকে নিয়ে আপনারা কীভাবে ভাবছেন? চীনকে প্রথমে যেটা আশ্বস্ত করার চেষ্টা করেছি যে পৃথিবীর অন্যান্য দেশের সাথে যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের রয়েছে, প্রতিবেশীর সঙ্গে যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেরকম আমরা সম্পর্কের গভীরতা চীনের সাথে বাড়াতে চাই। তাদের বিনিয়োগ এখানে নিরাপদ এবং আগামী দিনে সেটি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমরা এক চীন নীতির প্রতি আমাদের দৃঢ় অবস্থানের কথা আমরা তাদেরকে জানিয়েছি। আর কয়েকটা বিষয় কিন্তু আমরা হয়তো এখানে আলোচনায় হয়তো আনতে পারলে ভালো হতো। সেটা হলো যে আমরা যে মেট্রো রেল ব্যবস্থাপনা যেটা দেখছি, সেটা যেরকম উড়াল পথ ব্যবহার করে এটা করতে হয়, আমরা যে দেখেছি যে তাদের যে টানেল বোরিং মেশিন যেটা দিয়ে তারা কর্ণফুলী টানেলকে বোর করেছে, এই ধরনের প্রযুক্তি কিন্তু তাদের কাছে আছে। ফলে এটা যদি আমরা সহজলভ্য করতে পারি, সাশ্রয়ী করতে পারি, তাহলে হয়তো পরবর্তী পর্যায়ে ঢাকা বা রাজধানী শহর বা চিরগাং বা অন্যান্য যে সমস্ত মেগা সিটিগুলো রয়েছে আমাদের, সেখানে কিন্তু ভূগর্ভস্থ যোগাযোগ ব্যবস্থাপনা স্থাপন যদি করা যায়, পৃথিবীর সব জায়গায় সবচেয়ে নিরাপদ, পরীক্ষিত এবং সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থায় কিন্তু ভূগর্ভস্থ পাতাল রেলের চাইতে সমকক্ষ কোনোটাই নেই। ফলে আমরা হয়তো যদি তাদের কাছ থেকে এই প্রযুক্তি, যেহেতু আমরা জানি যে চীনের প্রযুক্তিগুলো তুলনামূলকভাবে পশ্চিমা প্রযুক্তির চাইতে কম খরচে আমরা পেতে পারি, ফলে এই সুযোগটা কাজে লাগিয়ে হয়তো আমরা ভবিষ্যতে আরও অনেক উন্নয়নের জায়গাগুলোকে, ক্ষেত্রগুলোকে অবাধিত করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ ডক্টর পাভেল। আমরা দেখেছি চীনের এই যে উন্নয়ন এবং অগ্রগতির ইতিহাস কিন্তু বহুদিনের না, খুব অল্প সময়ে চীনের এই ডেভেলপমেন্টটা হয়েছে। চীন বাংলাদেশের মতোই একটা কান্ট্রি ছিল, সেটা থেকে খুব অল্প সময়ে তারা কিছু কৌশলগত, শিক্ষাগত, প্রযুক্তি বা উন্নয়ন উৎকর্ষের মাধ্যমে আজকের পরাশক্তিতে পরিণত হয়েছে। তো বাংলাদেশের এখান থেকে শিক্ষা নেয়ার আছে, এবং এইভাবে কিভাবে আমরা আমাদের দেশকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে একটা নতুন পরিকল্পিত নগর বা পরিকল্পিত বিশ্বায়ন কাছাকাছি নিয়ে যেতে পারি বলে আপনি মনে করছেন? অন্যের প্রতি নির্ভরশীলতা তো কোনো একটা উন্নয়নের মাপকাঠি হতে পারে না। সেটা হলো যে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার উন্নয়নের প্রয়োজন আছে। আমরা এই কথা বললে তো চলবে না যে আমাদের এখানকার ইন্টারমিডিয়েট যারা করছে তাদের বিশ্বের মানদণ্ডে সেটা 7ম শ্রেণীর পড়াশোনা, এই পর্যায় থেকে আমাদেরকে উন্নত হতে হবে। অর্থাৎ চীন যেরকম একসময় তাদের চীনা ভাষায় লেখাপড়াটাকে পরিবর্তিত করবার জন্য তারা ইংরেজি শিখেছে, চীনের হয়তো ইংরেজি দুর্বলতা এখনও আছে, আমাদের সে জায়গায় রয়েছে সবলতা। তো আমাদের আগামী দিনে যেটা সবচেয়ে বড় প্রয়োজন হবে, পরিশ্রম করবার একটা প্রবণতা থাকতে হবে। অর্থাৎ চীন তার সবচেয়ে বড় যে জিনিসটা তারা প্রমাণ করেছে যে প্রযুক্তিতে কোনো কিছুই অসম্ভব নয়, সেটি পরিশ্রমের ফলে তারা কিন্তু অর্জন করেছে। ফলে আমাদের যে মেধাবী ছাত্ররা যারা রয়েছেন, মেধাবী সন্তানরা যারা রয়েছেন, তারা দেশে যেন থাকে, দেশ থেকে যেন তাদেরকে অন্য কোথাও যেতে না হয়। আমরা যেটাকে ব্রেন ড্রেন বলি, এটাকে আমাদের রহিত করার চেষ্টা করা দরকার, এটাকে প্রশমিত করা দরকার আছে, এবং গবেষণা ক্ষেত্রগুলোকে উন্নত করতে হবে।
শুধুমাত্র একটা প্রযুক্তিকে যদি আমরা এখানে কপি করি তাহলে সেটা কিন্তু উন্নয়নের ধারা হতে পারে না। আমাদের নিজস্ব উন্নয়নের মডেল তৈরি করতে হবে। সেটার জন্য দরকার মেধাবী সন্তানরা যারা রয়েছেন আগামী প্রজন্মের, তাদের পরিশ্রমী হওয়া, তাদের সেই শিক্ষা কার্যক্রম গ্রহণ করার ক্ষেত্রে একাগ্রতা তৈরি করা এবং গবেষণার ক্ষেত্রে আমাদের মনোযোগী হওয়া। এই তিনটে ক্ষেত্রকে যদি আমরা অগ্রাধিকার দিতে পারি এবং রাষ্ট্র ব্যবস্থাপনা যদি সেটা আমরা যদি একীভূত করে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা বিন্যস্ত করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আগামী দিনে আমাদের সেই লক্ষ্যে আমরা নিশ্চয়ই পৌঁছতে পারব। ধন্যবাদ ডক্টর মওদুদ হোসেন পাভেল, আপনি গুরুত্বপূর্ণ পরামর্শ এবং বিশ্লেষণ তুলে ধরেছেন আমাদের সামনে। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, যেমনটি শুনছিলেনও, যে জনাব পাভেল তার গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং অবজারভেশন আমাদের সামনে তুলে ধরলেন। আজকের মতো চায়না ফোকাস এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।